আমরা কোয়ান্টিটেটিভ মেথডস এর ফার্স্ট রিডিং কভার করেছিলাম আমাদের কোর্সের প্রথম দিকে। এখন আমরা আবার কোয়ান্টিটেটিভ মেথডস এ ব্যাক করেছি। মাঝখানে আমরা ইকুইটি কভার করেছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কভার করেছি, এন্ড কর্পোরেট ইস্যুয়ার্স কভার করেছি। আজকে আমরা কভার করব কোয়ান্টিটেটিভ মেথডস এর অর্গানাইজিং, ভিজুয়ালাইজিং এন্ড ডেসক্রাইবিং। এই রিডিংটা আমরা কভার করব। এটা আমাদের বুক 1 বা ভলিউম 1 এর লার্নিং মডিউল। কোয়ান্টিটেটিভ মেথডস এর টোটাল আমাদের রিডিং সংখ্যা হচ্ছে 7টা। একটা আমরা প্রথমেই ফার্স্ট ক্লাসে, সেকেন্ড এন্ড থার্ড ক্লাসে আমরা কভার করেছিলাম। এখন আমরা ব্যাক টু কোয়ান্টিটেটিভ মেথডস উইথ রিডিং নাম্বার 2। বেশ কিছু এলওএস আছে, আমরা চেষ্টা করব যতটা সম্ভব কভার করার জন্য। ফার্স্ট এলওএস হচ্ছে আইডেন্টিফাই এন্ড কম্পেয়ার ডাটা টাইপস। সো ডাটা টাইপস আইডেন্টিফাই কম্পেয়ার করার আগে জানা দরকার হোয়াট ইজ ডাটা। ডাটাটা কি? কালেকশন অফ নাম্বার, প্যানেল ডাটা, ক্যারেক্টারিস্টিক্স, ওয়ার্ড, টেক্সট, ইমেজেস, অডিও, ভিডিও ইন এ র অর অর্গানাইজড ফরম্যাট। র অথবা অর্গানাইজড, আনঅর্গানাইজড তার মানে আনস্ট্রাকচারও হতে পারে বা স্ট্রাকচার অর্গানাইজড ফরম্যাটেও হতে পারে। অর্থাৎ এনি ইনফরমেশন, সেটা হইতে পারে কোনো নাম্বার, হতে পারে কোনো ক্যারেক্টার, ওয়ার্ড, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ইনফরমেশন হচ্ছে একটা ডেটা। সো এই ডেটাটাকে আমরা ডেটা টাইপস হিসেবে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউমেরিক্যাল ভার্সেস ক্যাটাগরিক্যাল, একটা ডিভিশন করতে পারি যে নাম্বার ডাটা, আর একটা হচ্ছে ক্যাটাগরি ডাটা। আর একটা হতে পারে ক্রস সেকশনাল, টাইম সিরিজ আর প্যানেল ডাটা। ক্রস সেকশনাল মানে হচ্ছে একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরি, বা একটা সিরিজের সাথে আরেকটা সিরিজ। আর টাইম সিরিজ হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইমে। আর প্যানেল ডাটা হচ্ছে গিয়ে ক্রস সেকশনাল এবং টাইম সিরিজের কম্বিনেশন। ডিটেলসটা আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখব। আরেকটা হতে পারে কি স্ট্রাকচার্ড আর আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড মানে অর্গানাইজড ডাটা, লাইক এক্সেলে আমরা যেরকম হচ্ছে গিয়ে কলাম এবং রো আকারে অর্গানাইজ করে রাখি, সেটা হচ্ছে স্ট্রাকচার্ড ডাটা। আর আনস্ট্রাকচার্ড হচ্ছে ছড়ানো ছিটানো ডাটা। ধরেন আপনার টেক্সট, ইমেজ, তারপরে ধরেন আপনার পেপারের কোন একটা নিউজ, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড ডাটা। এখন এই নিউমেরিক্যাল ডাটা আমরা প্রথমে কি বলছি, নিউমেরিক্যাল বা ক্যাটাগরিক্যাল হতে পারে। ফার্স্টে আমরা আসি নিউমেরিক্যাল ডাটা নিয়ে, বা নাম্বার। এই নাম্বারকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, আর একটা হচ্ছে ডিসক্রিট ডাটা। কন্টিনিউয়াস হচ্ছে কি আপনার যে কোনো ভ্যালু যেটা নিতে পারে। ধরেন আমরা যদি বলি হচ্ছে কি বলবো, ধরেন আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এটা কি? এটা একটা কন্টিনিউয়াস ডাটা, বিকজ এটা কি হইতে পারে, একটা হইতে পারে 10% হইতে পারে, যেমন সেরকম হইতে পারে 10.0003%। সো এখানে যেটা একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এখানে আনলিমিটেড নাম্বার অফ ডাটা পসিবল, অর্থাৎ এনি ফ্র্যাকশন পসিবল। তখন সেটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ডাটা। হইতে পারে রেইনফল, সো 1 সেন্টিমিটার হইতে পারে, 1 মিলিমিটার হইতে পারে, 1.001 সেন্টিমিটার হইতে পারে। দ্যাট মিনস এনি অ্যামাউন্ট, যখন হচ্ছে গিয়ে কোনো আপনার এমন না যে একটা নাম্বারের পরে আরেকটা নাম্বার হতে পারবে না, এইরকম না। এবার প্রাইস অফ কোর্স যদি লিমিটেশন থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনার হয়তোবা লিমিটেড নাম্বারও হইতে পারে, ডিসক্রিট ডাটা হতে পারে। বাট এই ধরনের ক্ষেত্রে, এই যে মেজারমেন্ট বা এই ধরনের ক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে, যদি এমন হয় যে এনি ফ্র্যাকশন ওই সিরিজটা নিতে পারে, এরকম হলে পরে তখন সেটাকে আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। যেমন ইনফিনিট নাম্বার অফ ভ্যালুস বিটুইন হোল নাম্বার, ধরেন 0 to 5, এটার মধ্যে কত ইনফিনিট নাম্বার আছে, যেমন 0.00001, 2, 0.00003, 1, এরকম আপনি অনেক নাম্বার আছে। তার মানে কি ইনফিনিট নাম্বার পসিবল উইথ কন্টিনিউয়াস ডাটা।
আর ডিসক্রিট ডেটা হচ্ছে ফিনিট নাম্বার, ধরেন 1 2 3, ধরেন আপনি সে আপনি একটা থ্রো কয়েন টস করলেন, 10 বার, 10 বারের মধ্যে আপনার হেড কয়টা আসতে পারে, ধরেন এখানে 10টাও আসতে পারে, 9টাও আসতে পারে। সো ধরেন ক্রিকেট ম্যাচ, একটা সিরিজের মধ্যে 3 ম্যাচের মধ্যে আপনার উইনিং নাম্বার অফ উইনিং, এইগুলো কি ইনফিনিট নাম্বার। দ্যাট মিনস যখন হচ্ছে আমরা নাম্বারটাকে কাউন্ট করতে পারবো, ফিনিট নাম্বার যখন হবে, দ্যাট মিনস এইটাও আপনার ডিসক্রিট ডাটা। যদি এমন হয় যে 1.2 1.3 1.4, এটাও ফিনিট নাম্বার, যদি আপনার দশমিকের পরে আরো নাম্বার নেয়ার পসিবিলিটি না থাকে। যেমন মনে করেন প্রাইস, ধরেন আমাদের স্টক এক্সচেঞ্জে যদি আপনি প্রাইস বলেন, সেক্ষেত্রে কি আছে যে একটা নাম, প্রাইসটা চেঞ্জ হওয়ার একটা ইয়ে আছে যে মিনিমাম 10 পয়সা করে আপনার চেঞ্জ হইতে পারবে। যে ধরেন এখন প্রাইস আছে 11.1, এটা 11.2 হইতে পারবে, কিন্তু 11.111 হইতে পারবে না। ঠিক আছে, সো এটা তখন হচ্ছে কি ফিনিট নাম্বার। ফিনিট নাম্বার হইলেই, যদি এমন হয় যে নাম্বারটা ইনডেফিনিট না, তখনই আপনার ওটাকে ডিসক্রিট আমরা বলে থাকি। এখন আসি আমরা যে প্রথম হচ্ছে নিউমেরিক্যাল আর হচ্ছে ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল ডাটা কোনটা? ভ্যালুস হুইচ ইজ ক্লাসিফাইড বেসড অন কোয়ালিটি অফ ডাটা। কোয়ালিটির উপরে বেস করে আমরা যদি কোনো ডাটাকে ক্যাটাগরাইজ করি, তখন সেটাকে আমরা বলতেছি, ক্লাসিফাই করি, তখন সেটাকে আমরা বলতেছি ক্যাটাগরিক্যাল ডাটা। এটা কি হইতে পারে? একটা নমিনাল স্কেল হইতে পারে, নমিনাল মানে নাম, আর অর্ডিনাল স্কেল অর্ডারে সাজানো যেতে পারে। যেমন মনে করেন আপনি নমিনাল স্কেল করলেন কিভাবে, যে ধরেন আপনি 100টা স্টক, ওই 100টা স্টককে আপনি ভাগ করলেন হচ্ছে ইন্ডাস্ট্রি অনুযায়ী, ধরেন ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, তারপরে ধরেন আপনার ইন্স্যুরেন্স, ব্যাংক। সো এখানে কিন্তু কোনো অর্ডার নাই, এটা আমার বলার সুযোগ নাই যে ফার্মাসিউটিক্যালস ইজ সুপেরিয়র অথবা হচ্ছে গিয়ে ইন অর্ডার এটা সামনে আসবে, দেন ইন্স্যুরেন্স অথবা ব্যাংক, এরকম বলার সুযোগ নাই। অর্থাৎ নেইমিং এর উপরে বেস করে আমরা যখন ক্লাসিফাই করি ডেটাকে, তখন সেটাকে আমরা বলতেছি নমিনাল স্কেল। নেম টু ক্যাটাগরাইজ ডাটা অর পপুলেশন, বাট ডোন্ট র্যাঙ্ক দেম। আমরা র্যাঙ্কিং করছি না, লাইক হর্স, ক্যাট, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, ব্যাংক, হ্যাঁ, সেক্টর ওয়াইজ ভাগ করলাম। এই ধরনের ডাটাগুলো হচ্ছে আমাদের নমিনাল স্কেল ডাটা। অর্ডিনাল ডাটা, যখন আমরা অর্ডারে, সাম অর্ডারে, এইটাও আপনার নাম্বার না, কিন্তু সাম অর্ডারে সাজানো সম্ভব, এই ধরনের ডাটাকে আমরা বলছি অর্ডিনাল ডাটা। সর্ট ডাটা ইনটু ক্যাটাগরিজ দ্যাট আর অর্ডার্ড উইথ রেসপেক্ট টু সাম ক্যারেক্টার। কোন একটা ক্যারেক্টারের উপরে বেস করে আমরা যখন সেটাকে অর্ডারিং করতে পারি, তখন যেমন মনে করেন যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। সো আমরা ইজিলি বলতে পারি লার্জ ক্যাপে ইজ হ্যাজ more capital than mid cap and mid cap has more capital than a small cap. সো এখানে একটা অর্ডারের বিষয় আছে। যখন এই অর্ডারের বিষয়টা থাকে, অর্ডারলি সাজানো সম্ভব, তখন সেটাকে আমরা বলছি অর্ডিনাল স্কেল। সো আমরা প্রথম ডিভিশনটা কি ছিল? নিউমেরিক্যাল ভার্সাস ক্যাটাগরিক্যাল, এটা আমরা দেখলাম। এখন বেসড অন ডাটা কালেকশন, এরপরটা কি ছিল? ক্রস সেকশনাল, টাইম সিরিজ এন্ড প্যানেল ডাটা, তাই তো? সো এটা কালেকশনের উপরে বেস করে আমরা ভাগ করতে পারি যে ক্রস সেকশনাল অথবা টাইম সিরিজ অথবা প্যানেল ডাটা। সো ক্রস সেকশনালটা কি? লিস্ট অফ অবজারভেশনস অফ এ স্পেসিফিক ভেরিয়েবল ফ্রম মাল্টিপল অবজারভেশনাল ইউনিটস এট এ গিভেন পয়েন্ট ইন টাইম, সেটাকে আমরা বলতেছি ক্রস সেকশনাল ডাটা। অর্থাৎ সেম টাইমে ডিফারেন্ট জায়গা থেকে আপনি যখন ইনপুটটা পাচ্ছেন, সে ফর এক্সাম্পল আপনি ইপিএস অফ 2022 আর্নিং পার শেয়ার, আপনি সে অনেকগুলা স্টক এ, স্টক বি, স্টক সি এর আপনি ইপিএস গুলা নিচ্ছেন। এটা কি? এটা হচ্ছে ক্রস সেকশনাল ডাটা, মানে আপনি ডেটাটা একই সময়ের একটা টাইমের আপনি ডেটা নিচ্ছেন অফ ডিফারেন্ট কোম্পানিজ, এটাকে বলছি আমরা ক্রস সেকশনাল ডেটা। টাইম সিরিজ ডাটা, টাইম সিরিজ ডাটাটা কি?
ধরেন আমরা এই ইপিএসই নিচ্ছি, বাট ইপিএস অফ 22, সে 21, 20, 19, হ্যাঁ, ডিফারেন্ট টাইমের নিচ্ছি। ধরেন স্টকের ডিফারেন্ট টাইমের নিচ্ছি ডাটাটা। সো একটা অবজারভেশনের আমরা ডিফারেন্ট টাইমের যে ডাটাগুলো নিচ্ছি সেটাকে আমরা বলতেছি, এটাকে কি বলছি, টাইম সিরিজ ডাটা। আর প্যানেল ডাটা কোনটা? প্যানেল ডাটা হচ্ছে আমরা ধরেন এখানে যদি বি সি অ্যাড করি, তখন বি এবং সি এরও আপনি কি করতেছেন, অ্যাট এ টাইম এখানে ক্রস সেকশনাল এবং টাইম সিরিজ যদি কম্বিনেশন হয় তখন সেটাকে আমরা, এটা কি হচ্ছে এখন, হচ্ছে এটা প্যানেল ডাটা হয়ে গেল। A mix of time series and cross-sectional data that are frequently used in financial analysis and modeling, এটা হচ্ছে প্যানেল ডাটা। সো আমরা বেসড অন কালেকশন আমরা কি দেখলাম, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। রাইট, তাহলে আমরা কি দেখলাম যে ক্রস সেকশনাল ডাটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশনের সেম ডাটা বাট ডিফারেন্ট ডিফারেন্ট অবজারভেশন বা ডিফারেন্ট সিরিজ থেকে নেওয়া বা ডিফারেন্ট ভেরিয়েবলের ডাটাটা নেওয়া। আর টাইম সিরিজ হচ্ছে একটা ভেরিয়েবল বা একটা ভেরিয়েবলেরই ডাটা কিন্তু ডিফারেন্ট টাইমের। আর প্যানেল হচ্ছে কম্বিনেশন। সো এখানে আমরা একটা শব্দ ইউজ করেছিলাম, শব্দটা কি, ভেরিয়েবল। সো হোয়াট ইজ ভেরিয়েবল? Variable is a characteristics or quantity that can be measured, counted, categorized, is subject to change. অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে যেটা চেঞ্জ হয়, ঠিক আছে? সো আমরা অনেক সময় বলি যে এক্স ভেরিয়েবল, ওয়াই ভেরিয়েবল। আসলে ধরেন এটা এক্স ভেরিয়েবলটা ইজ সামথিং, ধরেন আমরা প্রাইস অফ এক্স, আসলে এটা ভেরিয়েবলটা এক্স না, এখানে হচ্ছে প্রাইস অফ এক্স, প্রাইস অফ ডাটা এক্স, ঠিক আছে, প্রাইস অফ ওয়াই। সো এগুলো হচ্ছে আসলে ভেরিয়েবল। সো এই প্রাইসটা কি ভেরি করতেছে। সো ধরেন আপনার ডে ওয়ানে একটা প্রাইস আছে 10 টাকা, ডে 2 তে গিয়ে ধরেন এটা হলো 11 টাকা, ডে 3 তে গিয়ে হলো 9 টাকা। সো দ্যাট মিনস ইটস ভেরি, এটা টাইমের সাথে সাথে বা হচ্ছে গিয়ে আদার ইউজুয়ালি টাইমের সাথে সাথে বা হচ্ছে কাউন্টের সাথে সাথে অথবা ক্যাটাগরির সাথে সাথে যখন চেঞ্জ হয়, তো সেই রকম একটা কিছু, অর্থাৎ যেটা চেঞ্জ হইতে পারে, ফিক্সড না এমন একটা জিনিস, সেটাকে আমরা বলতেছি ভেরিয়েবল। অবজারভেশন ইজ দ্য ভ্যালু অফ এ স্পেসিফিক ভেরিয়েবল। এই যে আমরা বললাম যে ডে ওয়ানে প্রাইস হচ্ছে 10 টাকা, এই যে 10 টাকা বললাম এটা হচ্ছে একটা অবজারভেশন। এই যে 11 টাকা বললাম, দিস ইজ অলসো অ্যান অবজারভেশন। ভ্যালু, তার মানে ভেরিয়েবলের যে ভ্যালুটা আমরা দেখতেছি সেই ভ্যালুটা হচ্ছে অবজারভেশন at a specific time or over a specified period of time. এখন আসেন আমরা অর্গানাইজড ফরম্যাটের উপরে বেস করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচারড ডাটা আর একটা হচ্ছে আনস্ট্রাকচারড ডাটা। স্ট্রাকচারড ডাটাটা কি? স্ট্রাকচারড ডাটা হচ্ছে কি আপনার ভেরি অর্গানাইজড, ঠিক আছে। আর আনস্ট্রাকচারড ডাটা কোনটা? যেটা হচ্ছে অর্গানাইজড না। সো ইউজুয়ালি আমরা স্ট্রাকচার ডাটা যদি সিম্পলি বুঝতে চাই তাহলে হচ্ছে এক্সেলে যদি আমরা দেখি যে কলাম এবং রো অনুযায়ী আমরা একটা টেবিল ফরম্যাট করে রাখি, সেটাকে বলা হচ্ছে স্ট্রাকচার ডাটা। আর আনস্ট্রাকচার্ড কোনটা? এই যেমন ফাইন্যান্সিয়াল নিউজ, সোশ্যাল মিডিয়া পোস্ট, কোম্পানি ফাইলিং, এগুলো হচ্ছে আনস্ট্রাকচার্ড। তার মানে এটা এখনো কোনো একটা ফরম্যাটে ফেলা হয় নাই। তার মানে একটা ফরম্যাটে না নিয়ে আসলে এটাকে অ্যানালাইসিস করা ইজ ডিফিকাল্ট, তাই তো? সো আমরা নর্মালি আনস্ট্রাকচার্ড ডাটাকে একটা ফরম্যাটে নিয়ে এসে স্ট্রাকচারে নিয়ে এসে দেন আমরা অ্যানালাইসিস করে থাকি। স্ট্রাকচার ডাটা হাইলি অর্গানাইজড in a predefined manner, usually with repeating pattern, like market data, fundamental data, analytical data.
Unstructured data do not follow any conventionally organized forms like financial news, social media post, company filing with regulators, audio, video, etc. Based on source produced by individuals, generated by business processes, generated by sensor. So সোর্সের উপরে বেস করে আপনার কি হতে পারে, প্রডিউস বাই ইন্ডিভিজুয়াল হতে পারে, বা জেনারেটেড বাই বিজনেস প্রসেস হতে পারে, বা জেনারেটেড বাই সেন্সর হতে পারে। সো ইন্ডিভিজুয়াল কিভাবে প্রডিউস করতেছে, ইন্ডিভিজুয়াল ডাটা কালেক্ট করছে, সেটা হইতে পারে। আরেকটা যদি বিজনেস প্রসেসের মধ্যে কালেকশন হইতে পারে, যে একটা বিজনেস হয়তো বা সে ফর এক্সাম্পল একটা হসপিটাল তার ডাটাগুলা, তার পেশেন্ট ডাটাটা কালেক্ট করছে, সেটা হইতে পারে থ্রু এ বিজনেস প্রসেস। আরেকটা হতে পারে সেন্সরের মাধ্যমে। ধরেন আপনি শপিং মলে গেলেন, শপিং মলে গেলে আপনি কি করছেন, আপনি যখন একটা কিছু পারচেস করতেছেন, ও কি করতেছে, স্ক্যান করতেছে, বারকোডটা স্ক্যান করছে। সো দিস ইজ এ সেন্সর। এই সেন্সর কি করতেছে, ইটস ক্রিয়েটিং ডেটা, যে ডেটা থেকে আসলে অ্যানালাইসিসের মাধ্যমে অনেক ইউজফুল ইনফরমেশনও পাওয়া যেতে পারে। সো যখন এটা কালেক্ট করছে তখন কিন্তু এটা আনস্ট্রাকচার্ড, এই ডাটাগুলো কি আনস্ট্রাকচার্ড। পরবর্তীতে আমরা আমাদের অ্যানালাইসিসের সুবিধার্থে একটা স্ট্রাকচারে আমরা রূপ দিয়ে থাকি। এখন এলওএসবি বিতে কি বলছে, ডেসক্রাইব হাউ ডাটা আর অর্গানাইজড ফর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের জন্য আমরা ডাটাকে কিভাবে অর্গানাইজ করে থাকি। সো প্রথমে আমরা যেটা করি, ডাটা সামারাইজেশন। ডাটা সামারাইজেশনটা কি, র ডাটা নিডস টু বি অর্গানাইজড বিফোর ইট ক্যান বি ইউজড বাই হিউম্যান অর কম্পিউটার। যেটা আমি বলছিলাম যে এই র ডাটা বা আনস্ট্রাকচার্ড ডাটাকে আমরা প্রথমে অর্গানাইজ করতে হয়। তো এইটার আপনার ফার্স্ট স্টেপটা কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ ডাটা অ্যানালাইসিস, এই অর্গানাইজ করাটা। কারণ অর্গানাইজ না করে আপনি ডাটা অ্যানালাইটিক ইউজ করতে পারেন না। সো ফার্স্ট স্টেপটা কি, অর্গানাইজ ডাটা ইনটু ওয়ান ডাইমেনশনাল অর টু ডাইমেনশনাল অ্যারে। আমরা ওয়ান ডাইমেনশন অথবা ওয়ান ডাইমেনশনটা কি, আপনার ধরেন এক ধরনের ডাটা, সে আমরা যদি একটা এক্সেল দেখি যে প্রাইস, একটা স্টকের প্রাইস, ধরেন স্টক এক্স এর প্রাইস ডে 1 এ কত, 2 তে কত, 3 তে কত, 4 এ কত, হ্যাঁ, এই যে প্রাইস গুলা, এটা হচ্ছে আপনার ওয়ান ডাইমেনশনাল অ্যারে। One dimensional array is the simplest format for representing a collection of data of the same data type. So it is suitable for representing a single variable. এটা কি সিম্পল ফরম্যাট। আমরা নরমালি যে ডাটাগুলো দেখি, যে যখন একটা সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের ডাটা নরমালি আমরা যখন এক্সেলে ইনপুট করি, তখন যে টেবিলটা হয়, এটা আসলে ওয়ান ডাইমেনশনাল অ্যারে ডাটা। টু ডাইমেনশনাল এর ক্ষেত্রে কি হয়, যে এক বা একাধিক ভেরিয়েবল তখন মোস্ট অফ দ্য কেসে চলে আসে। এ টু ডাইমেনশনাল রেক্টেঙ্গুলার অ্যারে, অলসো কল্ড দ্য ডাটা টেবল, এটাকে আমরা ডাটা টেবলও বলে থাকি, ইজ সিমিলার টু স্ট্রাকচার অফ এন এক্সেল স্প্রেডশিট comprised of columns, rows to hold multiple variables and multiple observations respectively. So এখানে দেখেন আমরা ER1 ডাটা, ER2 ডাটা, তার মানে দুইটা কলাম চলে আসছে, আবার রো আসছে আপনার তিনটা রো চলে আসছে। মার্চের আপনার রেভিনিউ, ইপিএস, ডিপিএস, তার মানে এখানে দেখেন মাল্টিপল ভেরিয়েবল চলে আসছে। যখন আমরা মাল্টিপল ভেরিয়েবলকে দুইটা ডাইমেনশন থেকে আমরা কভার করি এক্সেলে, তখন সেটাকে আমরা বলতেছি টু ডাইমেনশনাল অ্যারে। নেক্সট এলওএস ইন্টারপ্রেট ফ্রিকোয়েন্সি রিলেটেড ডিস্ট্রিবিউশন এন্ড রিলেটেড ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সিটা কি, না অ্যাকচুয়ালি যে একটা অবজারভেশনের এগেইনস্টে কতগুলো নাম্বার পাওয়া গেল, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সে ধরেন স্টক প্রাইস 11 টাকা থেকে 20 টাকার মধ্যে কতগুলো আছে, ধরেন 50টা আছে, তাহলে এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 0 থেকে 10-এর মধ্যে কতগুলো আছে, 12টা আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সো and frequency distribution is a tabular display of data summarized into relatively small number of intervals. So এই যে টেবিলটা আমরা দেখতেছি, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে পারি। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার কি আছে, যে 0 থেকে 10 এখানে কতগুলো আছে, তার মানে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে কোন রেঞ্জের মধ্যে কতগুলা আপনার ডেটা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এখন এই ফ্রিকোয়েন্সিটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে অ্যাবসোলিউট ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে টোটাল কয়টা নাম্বারে দেয়া,
আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা কি, এটাকে যখন আমরা পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে আসতেছি, অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশনস। ধরেন এখানে আপনার টোটাল নাম্বার অফ অবজারভেশন আছে কত, 187। তাহলে আপনার এই যে 0 থেকে 10, এখানে হচ্ছে আপনার রিলেটিভ ফ্রিকোয়েন্সি কত, আপনার 12 ডিভাইডেড বাই 187 ইকুয়াল টু 6.42%। এই যে এখানে আমরা দেখলাম এটা কি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন আসলে আমরা দেখলাম যে অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সিও আমরা দেখলাম, আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সিও দেখলাম। এখন দেখি আমরা কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে কি, ওই একসাথে জমা হওয়া আর কি, যে একটার উপর একটার সাথে পরেরটা অ্যাড হয়ে কত হচ্ছে। সো অ্যাডস আপ দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সিজ অ্যাজ উই মুভ ফ্রম দ্য ফার্স্ট ইন্টারভেল টু দ্য লাস্ট ইন্টারভেল। এটা হচ্ছে কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। সো কিউমুলেটিভ আপনার অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সিও হতে পারে, কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সিও হতে পারে। সো অ্যাবসলিউটটা যদি দেখি যে 0 থেকে 10-এর মধ্যে 12টা আছে অবজারভেশন। সো আর 11 থেকে 20, এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 62 কেন, এখানে মূলত কভার করতেছে হচ্ছে 0 থেকে 20। এখানে অ্যাকচুয়ালি দেখাচ্ছে 0 থেকে 20 পর্যন্ত কতগুলো আছে, এখানে কত 0 থেকে 10 পর্যন্ত কতগুলো আছে, এখানে দেখাচ্ছে 0 থেকে 30 পর্যন্ত কতগুলো আছে। তার মানে আপ টু দিস লেভেল কতগুলো অবজারভেশন আছে সেটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেটা বের করার জন্য কি করি আমরা, আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে সে 12 যোগ 50 62, 62 যোগ 65 127, 127 প্লাস 40 167, 167 প্লাস 20 187। লাস্ট যে রেঞ্জটা থাকে সেইখানে যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনের সমান। সো এইটাই সিমিলার ওয়েতে আমরা যদি রিলেটিভ ফ্রিকোয়েন্সিকে এরকম অ্যাড আপ করি তখন আমরা কিউমুলেটিভ রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা পাই, এবং লাস্ট যেই আপনার রেঞ্জটা থাকে সেই রেঞ্জে গিয়ে এটা 100% হয়ে যায়, বিকজ অল অবজারভেশন মাস্ট বি উইদিন দিস রেঞ্জ। কারণ 50-র উপরে কোনোটা নাই, থাকলে পরে আমাদের এখানে আরো রেঞ্জ হইতো। ইন্টারপ্রেট কন্টিনজেন্সি টেবল। এখন আমরা আসি যে কন্টিনজেন্সি টেবলটা কি। A contingency table is a tabular format that displays the frequency distribution of two or more categorical variables simultaneously and is used for finding pattern between the variables. যখন আমরা simultaneously কয়েকটা ক্যাটাগরিকে একটা টেবিলের মধ্যে দেখাই তখন আমরা সেটাকে বলতেছি কন্টিনজেন্সি টেবিল। সো আমরা এখানে যদি দেখি আমাদের বই এক্সিবিট 14 পোর্টফোলিও ফ্রিকোয়েন্সিজ by sector and market capitalization. So market capitalization variable আর এখানে sector variable 5টা লেভেল। So capitalization হতে পারে small, mid and large। আর সেক্টর এখানে 5টা সেক্টর কভার করা হয়েছে, কমিউনিকেশন, কনজিউমার, এনার্জি, হেলথ কেয়ার, ইউটিলিটিস। সো এখন আমরা দেখেন এখান থেকে যে জিনিসটা পেতে পারি সেটা হচ্ছে যে সে কমিউনিকেশন সার্ভিসে স্মল কোম্পানি কতগুলো আছে 55, আর টোটাল কত আছে 110। এটাকে আমরা আবার কিন্তু পার্সেন্টেজ ফরম্যাটে নিয়ে ও দেখতে পারি যে টোটাল এখানে হচ্ছে 100%, এই 100% এর মধ্যে টোটাল কোম্পানি সংখ্যা কত 1000। 1000টা কোম্পানির মধ্যে আপনার এই 5.5% হচ্ছে স্মল কমিউনিকেশন সার্ভিসেস কোম্পানি, 27.5% হচ্ছে স্মল হেলথ কেয়ার কোম্পানি। তো আমরা ইজিলি এখান থেকে দেখতে পারতেছি যে সবচেয়ে বেশি সংখ্যক কোম্পানি কোন টাইপের। সো আমরা একটা জিনিস দেখতেছি যে সবচেয়ে বেশি হচ্ছে 57.5% হচ্ছে স্মল কোম্পানি। এর মধ্যে আবার আমরা 2-ডাইমেনশনাল অ্যারে ইউজ করে আমরা চাইলে এটাও বের করতে পারি যে এনার্জি সেক্টরের মিড ক্যাপ কোম্পানি কত পার্সেন্ট, 9.5%। সো এটাকে আবার আমরা যেটা করতে পারি রিলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ অ্যাড আপ করে রিলেটিভ ফ্রিকোয়েন্সিজ সেক্টর অ্যাজ পার্সেন্টেজ অফ মার্কেট ক্যাপ সেভাবেও আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করতেছি যে স্মল ক্যাপকে আমরা 100% ধরতেছি, সেটার 9.6% হচ্ছে কমিউনিকেশন সার্ভিসেস, 30.4% এনার্জি সার্ভিসেস, এইভাবে আমরা শো করতে পারি। সো এটা আমাদেরকে আসলে এই যে রিলেশনশিপটা ফাইন্ড আউট করার মধ্যে বা কোনটা কতটুকু অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের হেল্প করে থাকে। ইউজেস অফ কন্টিনজেন্সি টেবল।
কি পারপাসে আমরা ইউজ করে থাকি। ইভালুয়েটিং পারফরমেন্স অফ এ ক্লাসিফিকেশন মডেল। In this case, the contingency table is called confusion matrix. ক্লাসিফিকেশন, ডিফারেন্ট ক্লাসিফিকেশন মডেলের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এইখানে আমরা যেটা দেখতেছি এটাকে আমরা বলি হচ্ছে কনফিউশন মেট্রিক্স। পারফরমেন্স অফ ক্লাসিফিকেশন মডেলকে বলা হয়েছে আপনার কনফিউশন মেট্রিক্স। এটাও একটা কন্টিনজেন্সি টেবল। সো এখানে আসলে কি আছে, সে কনফিউশন মেট্রিক্স ফর বন্ড ডিফল্ট প্রিডিকশন, অর্থাৎ বন্ড ডিফল্ট করার যে প্রিডিকশন সেটা দুইটা আঙ্গিকে দেয়া আছে। একটা হচ্ছে প্রিডিক্টেড ডিফল্ট, অর্থাৎ এক্সপেক্ট করা হয়েছে বা প্রিডিক্ট করা হয়েছে, এন্ড যখন আমরা রেজাল্ট পাইছি অ্যাকচুয়াল ডিফল্ট। সো প্রিডিক্ট করা হয়েছে যে 340টা বন্ডকে প্রিডিক্ট করা হয়েছে যে ওরা ডিফল্ট করবে, আর 1660টাকে প্রিডিক্ট করা হয়েছে ওরা ডিফল্ট করবে না, ইয়েস এন্ড নো। টোটাল হচ্ছে 2000 বন্ড। 2000 বন্ডের মধ্যে প্রিডিক্ট করা হয়েছে যে 340টা বন্ডকে আইডেন্টিফাই করা হয়েছে যে এই 340টা বন্ড ডিফল্ট করবে, আর 1660টা বন্ডকে আইডেন্টিফাই করা হয়েছে যে এগুলা ডিফল্ট করবে না, তাই তো? এখন আমাদের অ্যাকচুয়াল সিনারিও, যখন আমাদের বন্ডগুলোর মেয়াদ শেষ হইলো তখন অ্যাকচুয়াল সিনারিও আমরা অ্যানালাইসিস করতে গিয়ে দেখলাম যে 340টা আপনার প্রিডিক্ট করা হয়েছিল ডিফল্ট করবে, তার মধ্যে অ্যাকচুয়ালি 300টা ডিফল্ট করছে, 40টা অ্যাকচুয়ালি ডিফল্ট করে নাই। আবার যেই 1660টা আপনার প্রিডিক্ট করা হয়েছিল যে ডিফল্ট করবে না, তার মধ্যে 10টা ডিফল্ট করছে আর বাকি 1650টা ডিফল্ট করে নাই। তার মানে অ্যাকচুয়াল ডিফল্ট হচ্ছে 310 আর হচ্ছে অ্যাকচুয়াল নো ডিফল্ট হচ্ছে 1690। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে টেস্ট ফর পোটেনশিয়াল অ্যাসোসিয়েশন বিটুইন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতে পারি সেটা হচ্ছে রিলেশনশিপটা ফাইন্ড আউট করতে পারি বাই পারফর্মিং কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। বাই দ্য ওয়ে, আপনাকে আসলে এই টেস্টটা করতে হবে না, ঠিক আছে? আপনি শুধু এইটুকু জানলেই চলবে যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে পোটেনশিয়াল অ্যাসোসিয়েশন আমরা ফাইন্ড আউট করতে পারি থ্রু কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এইটুকু আপনার জানা দরকার, ঠিক আছে? বাকিটা প্রসেসটা একটু বলে দিচ্ছি, বাট হচ্ছে এই প্রসেসটা আসলে আপনাকে পারফর্ম করতে হবে না, বা কাই স্কোয়ার টেস্টটা করাও আপনার জন্য এখানে দরকার হবে না। প্রসেসটা কি, ইউজ দি অ্যাকচুয়াল ভ্যালুজ এন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালুজ অফ অবজারভেশনস। এগুলো কি অ্যাকচুয়াল ভ্যালু আর এইখানে হচ্ছে আপনার এক্সপেক্টেড ভ্যালু অফ অবজারভেশন কাউন্টস টু ডিরাইভ কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিক্স। কিভাবে পারবেন সেইটা আসলে খুব ইম্পর্টেন্ট না। উইচ ইজ দেন কম্পেয়ার্ড টু দ্য ভ্যালু। আপনি এইটার থেকে আপনার কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিক্স বের করা যায়। বের করার পরে সেটা হচ্ছে কাই স্কোয়ার টেবিল থেকে আমরা দেখবো যে সার্টেন সিগনিফিকেন্স লেভেল, যে সে 5% সিগনিফিকেন্স, 95% কনফিডেন্স লেভেল বা 5% সিগনিফিকেন্স লেভেলে আপনার এইখানে অ্যাসোসিয়েশনটা সিগনিফিকেন্ট অর নট, ঠিক আছে? সো আমরা কি করি তখন, আমরা টেস্ট ডিস্ট্রিবিউশন, আমরা হচ্ছে গিয়ে টেস্ট স্কোরটা বের করি। বের করার পরে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন টেবিল থেকে যেই ওই সার্টেন সিগনিফিকেন্স লেভেলের জন্য যে স্কোরটা দেওয়া আছে সেইটা আমরা ফাইন্ড আউট করি, ওই নাম্বারটা ফাইন্ড আউট করি। ফাইন্ড আউট করার পরে কি করে, ইফ টেস্ট স্ট্যাটিস্টিক্স ইজ গ্রেটার দেন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ভ্যালু, ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুটা আছে সেখান থেকে টেস্ট স্ট্যাটিস্টিক্সটা যদি আপনার বেশি হয়, then there is evidence of significant association between categorical variable. দুইটা ক্যাটাগরির মধ্যে সিগনিফিকেন্স অ্যাসোসিয়েশন আছে। সো মোস্টলি আপনি এখানে যদি দেখেন প্রিডিক্টেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন আছে কিনা, খালি চোখে আমরা যদি দেখি তাহলে আসলে আছে, কারণ 340টার মধ্যে 300টাই কারেক্ট হয়েছে, তাই না? সো খালি চোখে আমাদের কাছে কি মনে হচ্ছে, আছে। বাট এটা হচ্ছে আপনার কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিক্স ইউজ করে আপনি মোর কনফিডেন্টলি বলতে পারবেন যে ডিফারেন্ট সিগনিফিকেন্স লেভেলের জন্য ওয়েদার দেয়ার ইজ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন অর নট। অ্যাসোসিয়েশনটা কি, যে প্রিডিক্টেড ভ্যালুর সাথে অ্যাকচুয়াল ভ্যালুর সম্পর্ক আছে অথবা নাই। যদি আপনার
ক্যালকুলেটেড ভ্যালু আপনার ওই যে ডিস্ট্রিবিউশনের ভ্যালু থেকে, অর্থাৎ ওই যে চার্টের থেকে বেশি হয়, তাহলে আমরা বলবো হচ্ছে দেয়ার ইজ সিগনিফিকেন্স অ্যাসোসিয়েশন। আর যদি না হয় তাহলে বলবো যে না, সিগনিফিকেন্স অ্যাসোসিয়েশন নাই। Next is describe ways that data may be visualized and evaluate uses of specific visualization. So data কিভাবে visualized করা যাইতে পারে এবং specific visualization method. So what is visualization? ডাটাটা আমরা কি করতে পারি, একটা টেবিল ফরম্যাটেও দিতে পারি, আবার একটা কি করতে পারি, আমরা একটা গ্রাফ ফরম্যাটে দিতে পারি। গ্রাফ ফরম্যাটে যে দেওয়া, এটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন ইজ দ্য প্রেজেন্টেশন অফ ডাটা ইন এ পিক্টোরিয়াল or graphical format for the purpose of increasing understanding and for gaining insight into the data. So আমরা আসলে ছবি বা হচ্ছে গ্রাফ থেকে খুব সহজে বা খুব দ্রুত ডাটাটা ক্যাপচার করতে পারি, বা এটা আমরা সহজে মানুষের কাছে বুঝাইতে পারি। যে আমার অডিয়েন্সকে বোঝানোর জন্য একটা সহজ পন্থা হচ্ছে চার্ট শো করা বা হচ্ছে একটা পিক্টোরিয়াল ছবি শো করা। সো এই যে মেথডটা, সেটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। ডাটাকে এইভাবে প্রেজেন্ট করাটাই হচ্ছে ভিজুয়ালাইজেশন। সো একটা হইতে পারে, আমরা ইউজ করতে পারি হিস্টোগ্রাম। সো হোয়াট ইজ হিস্টোগ্রাম? হিস্টোগ্রাম ইজ এ বার চার্ট। এই যে এখানে দেখবেন যে বার, অনেক 5টা এখানে বার আছে। বার চার্ট অফ ডাটা দ্যাট হ্যাজ বিন গ্রুপড ইনটু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ইন এ হিস্টোগ্রাম, হাইট রিপ্রেজেন্টস ফ্রিকোয়েন্সি অফ ইচ ইন্টারভেল। আমরা এর আগে যে টেবিলটা দেখলাম, ওই টেবিলটা কি আমরা যদি হিস্টোগ্রামে শো করি, তাহলে কি হবে? 0 থেকে 10 হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি 12, 11 থেকে 20 হচ্ছে 50। সো সবচেয়ে বেশি কোথায়? 21 থেকে 30। এই প্রাইস হচ্ছে আপনার 65টা স্টকের প্রাইস। সো আমরা ইজিলি আপনার এইখান থেকে গ্রাফ থেকে একটা আইডিয়া করতে পারি। ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগনটা কি? এই যে আমরা এখানে বার আকারে না দেখায়, আমরা এগুলোকে যখন কানেক্ট করবো একটা লাইন দিয়ে, ওইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। A frequency polygon is a graph of frequency distributions obtained by drawing straight lines joining successive points representing the class frequencies. So different ক্লাসের জন্য যে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি গুলাকে আমরা জয়েন করা, যদি একটা লাইন দিয়ে আমরা জয়েন করি, তখন সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি পলিগন। A cumulative frequency distribution chart is a chart that can plot either the cumulative absolute frequency or cumulative relative frequency on the y-axis against the upper limit of the interval. So cumulative frequency distribution চার্টটা কি? ওই যে এর আগে যে আমরা একটু আগে যেটা দেখলাম যে ফ্রিকোয়েন্সি পলিগন, এই ফ্রিকোয়েন্সি পলিগনে আমরা কি হয়েছে যে প্রত্যেকটা আপনার রেঞ্জের জন্য আমরা অনলি দ্য ফ্রিকোয়েন্সিটা নিয়েছি। এই ক্ষেত্রে হচ্ছে ওই রেঞ্জে আপনার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা কত। লাইক এখানে আপনার 0 থেকে 10 পর্যন্ত 12টা ফ্রিকোয়েন্সি ছিল, 11 থেকে 20-তে কয়টা ছিল? 50 ছিল, তাই তো? সো 50 প্লাস 12 ইকুয়াল টু 62। এই 62 এখানে শো করলাম। তো 21 থেকে 30 ওখানে ছিল কত? ওখানে ছিল হচ্ছে 65। সো 62 প্লাস 65 হচ্ছে 127। অর্থাৎ আপনার আপ টু দিস পয়েন্ট, এই রেঞ্জ পর্যন্ত টোটাল যে ফ্রিকোয়েন্সি, সেটাকে যখন আমরা শো করব থ্রু এ লাইন, ড্র করার পরে আমরা লাইন দিয়ে কানেক্ট করব, তখন সেটাকে আমরা বলতেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চার্ট। Is a chart that can plot either the cumulative absolute frequency or cumulative relative frequency on the y-axis against the upper limit of the interval. Upper limit of the interval কি? এখানে যেমন 30, up to 30 পর্যন্ত 127 ডেটা বা অবজারভেশন আছে, up to 40 পর্যন্ত 167 অবজারভেশনস আছে। The frequency distribution of a categorical data can be plotted in a similar type of graph called the bar chart. So frequency distribution টা আমরা ক্যাটাগরিক্যাল ডাটা, যেটাকে আমরা প্লট করতে পারি যখন আমরা, এগুলো কি নিউমেরিক্যাল ডাটা ছিল, যখন আমরা ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা বার চার্টে প্লট করি, তখন সেটাকে আমরা বলতেছি
বার চার্ট ইজ কল্ড বার চার্ট। বার চার্ট কখন বলতেছি? যখন আমরা ক্যাটাগরিক্যাল ডাটাকে ডিসপ্লে করতেছি। লাইক এখানে আপনার কমিউনিকেশন সার্ভিস, এটা একটা ক্যাটাগরি, কনজিউমার স্ট্যাপলস ইজ এ ক্যাটাগরি, এনার্জি একটা ক্যাটাগরি, হেলথ কেয়ার ইজ এ ক্যাটাগরি, ইউটিলিটিস ইজ অ্যানাদার ক্যাটাগরি। ডিফারেন্ট ক্যাটাগরিতে আপনার ফ্রিকোয়েন্সিটা কত সেটা আমরা শো করতেছি দিস গ্রাফের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে বার চার্ট। সো ইন কেস অফ টু ক্যাটাগরিক্যাল, ওখানে আমরা দেখতেছিলাম যে একটা ক্যাটাগরি। ইন কেস অফ টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস উই নিড অ্যান এনহান্সড ভার্সন অফ দ্য বার চার্ট কল্ড গ্রুপড বার চার্ট। সো এখন কমিউনিকেশনের মধ্যে আমরা আবার ভাগ করতে চাই হচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, তিনোটাই দেখাইতে চাই। তখন আমরা একটা গ্রুপিং করে ফেলতেছি। এই যে আপনার গ্রুপিং করে শো করা বার চার্টটাকে, সেটাকে বলা হচ্ছে গ্রুপড বার চার্ট বা ক্লাস্টার্ড বার চার্টও বলা হয়। সো এখানে আমরা জয়েন্ট ফ্রিকোয়েন্সি গুলা দেখতে পারি। An alternative form of presenting joint frequency distribution of two categorical variable is stacked bar chart. এটাকে আমরা কি করতে পারি? এভাবে তিনটা আলাদা বার না দেখায় একটা বারের মধ্যেই একটার উপরে আরেকটা টপিং করে আমরা দেখাইতে পারি। তখন সেটাকে বলা হচ্ছে স্টেক, মানে একটার উপরে একটা স্টেক দিয়ে, আমরা স্টেক দেওয়া বলি না, ওই স্টেক দিয়ে যখন আমরা দেখাই তখন সেটাকে আমরা বলতেছি স্টেকড বার চার্ট। In addition to bar chart and grouped bar chart, another graphical tool for displaying categorical data is tree map. Tree map এর মাধ্যমে আমরা শো করতে পারি। It consists of a set of colored rectangles to represent distinct groups, and the area of each rectangle is proportional to the value of the corresponding group. So এই যে এখানে আপনার ফ্রি ম্যাপ, এখানে আপনার কি হচ্ছে, যেমন সে এখানে হেলথ কেয়ার স্মল, এখানে কয়টা হেলথ কেয়ারের মধ্যে স্মল হচ্ছে 275, মিড ক্যাপ কত 105টা, লার্জ ক্যাপ 55টা। সো এইখানে বেসড অন যে কোনটার ফ্রিকোয়েন্সি কত, দেখেন এইখানে আপনার কনজিউমার স্টেপলস মিড, এখানে ফ্রিকোয়েন্সি কত 30, সো দ্যাট এটা কম্পারেটিভলি ছোট। আবার দেখেন আপনার ইউটিলিটিস লার্জ, এখানে আপনার মাত্র 10টা ফ্রিকোয়েন্সি, এটার এরিয়াটা অনেক ছোট। তার মানে হচ্ছে কত ফ্রিকোয়েন্সি ওটার উপরে বেস করে আমরা এই এরিয়াটা যখন শো করি, এবং মোস্ট অফ দ্য কেস আমরা এখানে কালার, ডিফারেন্ট কালারও ইউজ করে থাকি, তখন সেটাকে আমরা বলতেছি ট্রি ম্যাপ। এই ম্যাপ থেকে আমি ইজিলি আমার আমি বলতে পারতেছি যে সবচেয়ে বড় সেগমেন্ট হচ্ছে, আমরা যদি হেলথ কেয়ার দেখি, হেলথ কেয়ারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার স্মল ক্যাপ। আবার টোটালের মধ্যেও আপনার হেলথ কেয়ার হচ্ছে সবচেয়ে বড় সেগমেন্ট। এখানে কি আমরা কালার, কালার কি এটা গ্রিন কালার, তাই তো? তারপরে আমরা দেখতেছি তারপরে সেগমেন্ট কোনটা, রেড কালার, রেড কালারও অনেক বড়। তার মানে সেকেন্ড সেগমেন্ট হচ্ছে এনার্জি, থার্ড সেগমেন্ট হচ্ছে মেবি কমিউনিকেশন সার্ভিসেস, দেন কনজিউমার স্টেপলস, দেন ইউটিলিটিস। তো এর মধ্যে আবার সিঙ্গেল সেগমেন্ট কোনটা, তার মানে হচ্ছে গ্রাফিক্যালি আমাদের ইজিলি অ্যাটেনশনটা কোথায় আমরা ফোকাসটা দিতে পারি, যে আমরা যে এরিয়াটাকে দেখাতে চাচ্ছি, হাইলাইট করতে চাচ্ছি, আমরা ইজিলি সেটা শো করতে পারি। এটাকে বলে হচ্ছে ট্রি ম্যাপ। আনস্ট্রাকচার্ড ডাটা, এগুলা সবই আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সবই হচ্ছে স্ট্রাকচার্ড ডাটা। কিন্তু আনস্ট্রাকচার্ড ডাটাকে আমরা কিভাবে শো করব? আনস্ট্রাকচার্ড ডাটাকে শো করার জন্য আমরা ওয়ার্ড ক্লাউড, ওয়ার্ডের ক্লাউড ইউজ করতে পারি, অলসো নোন এজ টেক্সট ক্লাউডও বলা হয়। ইজ এ ভিজুয়াল ডিভাইস ফর রিপ্রেজেন্টিং টেক্সচুয়াল ডাটা। A word cloud consists of words extracted from source of textual data, with the size of each distinct word being proportional to the frequency with which it appears in the given text. Note that common words a, it, the are generally stripped out to focus on keywords that convey the most meaningful information. ধরেন আপনার একটা ম্যানেজমেন্ট কমেন্ট্রি, ঠিক আছে, ম্যানেজমেন্ট কমেন্ট্রি থেকে আপনি ধরেন এটা 5 পেজের একটা কমেন্ট্রি, সেখান থেকে আপনি জিসটা বুঝতে চাচ্ছেন বা ভিজুয়ালি আপনি শো করতে চাচ্ছেন যে এই 5 পেজে আসলে কি নিয়ে কথা হয়েছে বা কি ফোকাস করতে চেয়েছে। তখন কি হইতে পারে, লাইক আমরা এই এক্সাম্পলটা যদি দেখি, ওয়ার্ড ক্লাউড ভিজুয়ালাইজেশন
exerted takes in MDA section of from QXR incorporation. So এই MDA সেকশনে কি আলোচনা হয়েছে, আমরা যদি এই পিকচারটার দিকে তাকাই তাহলে আমরা কি দেখব, বড় বড় করে একটা জিনিস আছে বিলিয়ন, তাই তো? তার মানে এইখানে যে কথাগুলা বা যে আলোচনাগুলো হয়েছে সেগুলো বিলিয়ন নিয়ে কথা আছে, মানে বিলিয়নটা অনেক বেশিবার রিপিটেড হয়েছে। তার মানে আপনার এইখানে যে ফিগারগুলো শো করা হয়েছে দ্যাটস ইন বিলিয়ন। তারপরে যদি দেখি রেভিনিউ, তার মানে এখানে রেভিনিউ নিয়ে কথা হয়েছে, তাই তো? তারপরে যদি দেখি ইয়ার, তার মানে ইয়ার ওয়াইজের একটা কম্পারিজনের বিষয় এখানে আছে। তারপরে যদি দেখি গ্রোথ, ঠিক আছে, এখানে তার মানে রেভিনিউ গ্রোথ নিয়ে কথা হয়েছে এবং রেভিনিউটা প্রকাশ করা হয়েছে কিসে, বিলিয়নে। তারপরে দেখেন আপনার এখানে মার্চ, তার মানে মার্চ মাসে সামথিং হ্যাপেন্ড, তার মানে মেবি মার্চ মাসে গ্রোথটা একটু বেশি হয়েছে, এটা হইতে পারে। তারপরে এখানে ইনকাম নিয়ে কথা হয়েছে। তার মানে একটা পিকচার থেকে আমি কিন্তু 5 পেজ বা 10 পেজের জিনিসটা না পড়েও এখান থেকে আমি একটা ধারণা নিয়ে নিতে পারি। এটাকে বলা হচ্ছে ওয়ার্ড ক্লাউড বা ট্যাগ ক্লাউড। এখন আসি আমরা যে টাইম সিরিজ ডেটা শো করার জন্য নরমালি আমরা কি ইউজ করি, নরমালি হচ্ছে কি আমরা লাইন চার্ট ইউজ করতে পারি, ঠিক আছে? A line chart is a type of graph used to visualize ordered observation. Often a line is used to display the change of data series over time. সময়ের সাথে সাথে ওই ডাটাটার কি চেঞ্জ হচ্ছে। ধরেন এখানে প্রাইস আর সেক্টর ইন্ডেক্স, এখানে কি বলছে, ডেইলি ক্লোজিং প্রাইস অফ এবিসি ইনকর্পোরেশন স্টক এবং সেক্টর ইন্ডেক্স। সো ইন্ডেক্স ডটেড দিয়ে দেখাইছে যে ইন্ডেক্সটা কিভাবে চেঞ্জ হয়েছে আর প্রাইসটা কিভাবে চেঞ্জ হয়েছে ডিফারেন্ট ডেইজে। সো এটা নরমালি টাইম সিরিজ শো করার জন্য আপনার লাইন চার্ট ইজ এ ভেরি গুড থিং, যে এটাতে খুব সহজেই বোঝা যায় যে দুটার মধ্যে আসলে রিলেশনশিপটা কেমন, চেঞ্জটা কেমন হয়েছে। We can replace the data points with varying sized bubbles to represent a third dimension of the data. Moreover, these bubbles may even be color coded to present additional information. This version of line chart is called bubble line chart. So আমরা বাবল লাইন চার্টও ইউজ করতে পারি। তার মানে এখানে দেখেন যে দুইটা আদার কিছু অ্যাঙ্গেল এখানে চলে আসছে। সে গ্রিন থেকে আমরা ইজিলি বুঝতে পারি ওকে এই সময় পজিটিভ একটা আর্নিং ইপিএস, ইট শোজ পজিটিভ ইপিএস। সো সাইজটা কত, এই গ্রিনের সাইজটা এটা একটু ছোট, এটা দেখেন একটু বড়। তার মানে হচ্ছে ইপিএস, পজিটিভ ইপিএসটা যদি বড় হয় তাহলে এটা বাবলের সাইজটা বড়, আর পজিটিভ হইলে পরে এটা আমরা গ্রিন দিয়ে শো করতেছি। রেড এর ক্ষেত্রে দেখেন এটা বিশাল বড় একটা রেড সার্কেল, তার মানে এই সময় একটা বড় ধরনের লস হয়েছে। তো এটা অর্থাৎ এটা কি একটা এক্সট্রা ডাইমেনশন ইউজ করতেছে যেটা ভিজুয়ালি আপনাকে পিন পয়েন্টিং করতে পারে যে এক্স্যাক্টলি আপনি কোন সময় আপনার অ্যাবনর্মালিটি বা হচ্ছে খুব বেশি লাভ, প্রফিট বা লস হয়েছে, বা আর্নিং বেশি ছিল বা কম ছিল। দেন অলসো আমরা যেটা ড্র করতে পারি সেটা হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার plot is a type of graph for visualizing the joint variation in two numerical variables. দুইটা ভেরিয়েবলের মধ্যে জয়েন্ট ভেরিয়েশন যখন আমরা শো করি তখন আমরা স্ক্যাটার প্লটের মাধ্যমে দেখাতে পারি। যেমন ধরেন এখানে আপনারা যদি দেখি ইনফরমেশন টেকনোলজি এবং হচ্ছে S&P 500 ইন্ডেক্স। সো ইন্ডেক্স ধরেন এই পয়েন্টটা যদি ধরি আমরা যে ইন্ডেক্স যখন মাইনাস সে এটা যদি 7 হয়, মেবি আই ডোন্ট নো, যদি 7 হয়, -7 হইলে আমার ইনফরমেশন টেকনোলজির রিটার্ন -7। সো এইভাবে করে আমরা দেখাইতে পারি ডিফারেন্ট পয়েন্টে। যেমন এখানে যদি আমরা দেখি যে ইন্ডেক্সের রিটার্ন যখন 6%, তখন আমাদের ইনফরমেশন টেকনোলজি সেক্টরের রিটার্ন হচ্ছে 7% পজিটিভ। এই যে ডিফারেন্ট পয়েন্টগুলো এভাবে শো করা হয়েছে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে S&P 500 এর সাথে ইনফরমেশন টেকনোলজি সেক্টরের মার্কেট রিটার্নের সম্পর্কটা হচ্ছে পজিটিভ। এটা কিন্তু আমি কোনো ধরনের স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করা ছাড়াই
খালি চোখে আমরা দেখতে পারি, তাই না? এখানে যদি আমরা একটা লাইন ড্র করি, আমরা কি দেখতেছি? ইট হ্যাজ এ গুড পজিটিভ রিলেশন, মানে S&P 500 এর রিটার্ন বাড়লে ইনফরমেশন টেকনোলজি রিটার্নও বাড়ছে। It is a useful tool for displaying and understanding potential relationship between the variables. আরেকটা কি করতে পারি? স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স। এই স্ক্যাটার প্লটের আমরা একটা ম্যাট্রিক্সও তৈরি করতে পারি, ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের সাথে আপনার আদার সেক্টর অথবা হচ্ছে আপনার ইন্ডেক্সের যে সম্পর্ক, সেটাকে আমরা একটা টোটাল আপনার অনেকগুলা আপনার স্ক্যাটার প্লটকে একসাথে একটা পেজে আমরা শো করতে পারি। তখন সেটাকে আমরা বলতেছি স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স। সেখান থেকে আমরা দেখতে পারি যে কোনটার সাথে সম্পর্ক কিরকম। আমরা ইজিলি এখানে যদি দেখি, দেখেন আমরা সহজেই এইটা কিছু না, এটা হচ্ছে গিয়ে S&P 500 এর সাথে 500, সো দ্যাট ইটস নট সামথিং উইল বি লুকিং এট। আমরা যেটা দেখবো হচ্ছে যে এখানে কি পজিটিভ সম্পর্ক, এখানে কি এখানে কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে? সো এখানে সম্পর্ক মনে হয় নাই। এইখানে হচ্ছে পজিটিভ, এখানেও পজিটিভ, এইখানে কোনো সম্পর্ক নাই, এখানে পজিটিভ, এখানে সম্পর্ক নাই, এখানেও সম্পর্ক নাই, এখানেও সম্পর্ক নাই, এখানে পজিটিভ পজিটিভ, এখানেও কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না। তো আমরা ইজিলি দেখেন যে অনেক ক্যালকুলেশন বা স্ট্যাটিস্টিক ছাড়াই আমরা চোখের দেখায় একটা আইডিয়া করে ফেলতে পারি যে কিসের সাথে কিসের সম্পর্ক আছে অথবা নাই। যেমন ধরেন S&P 500 এর সাথে ইনফরমেশন টেকনোলজি, ইট হ্যাজ এ পজিটিভ রিলেশন। S&P 500 এর সাথে ইউটিলিটিস আমরা দেখতেছি দেয়ার ইজ নো কোরিলেশন, এটার মধ্যে কোরিলেশনটা নাই, কারণ এটা স্ক্যাটার বিভিন্ন দিকে ছড়ায় আছে। যেমন ধরেন আপনার যখন +5, তখন আপনার দেখা যাচ্ছে যে নেগেটিভও আছে আবার পজিটিভও আছে আপনার S&P রিটার্ন। সো দ্যাট আপনার এখানে কি হচ্ছে, এখানে দেয়ার ইজ নো ক্লিয়ার ট্রেন্ড, আমরা কোনো ক্লিয়ার ট্রেন্ড পাচ্ছি না, অর্থাৎ দেয়ার ইজ ভেরি লো কোরিলেশন, দেয়ার ইজ নট মাচ রিলেশন বিটুইন S&P 500 অ্যান্ড ইউটিলিটিস এর মধ্যে রিটার্নের। S&P 500 এর সাথে ফাইন্যান্সিয়াল রিটার্ন পজিটিভ। সিমিলার ওয়েতে আমরা এইখানে আপনার অনেকগুলো একটা সেক্টরের সাথে আরেকটা সেক্টর বা একটা সেক্টরের সাথে ইন্ডেক্সের কি সম্পর্ক, সেটা আমরা একটা ম্যাট্রিক্স থেকে সুন্দরভাবে দেখতে পারি এট এ গ্ল্যান্স। আরেকটা হতে পারে হিট ম্যাপ। হিট ম্যাপ হচ্ছে গিয়ে আপনার যেখানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে সেটাকে আমরা সার্টেন কালার আমরা শো করে থাকি, আর যেখানে হিট কম অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার ফ্রিকোয়েন্সি কম সেটাকে আমরা ডিফারেন্ট কালার। ধরেন এখানে এই যে স্কেল, তার মানে যেখানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি সেখানে আমরা ডিপ ইয়েলো ইউজ করছি অর ডিপ ব্রাউন ইউজ করছি, আর যেখানে হচ্ছে গিয়ে আপনার অনেক কম ফ্রিকোয়েন্সি সেখানে আমরা ডিপ ব্লু ইউজ করছি। তো আমরা এই ম্যাপটার দিকে নাম্বারের দিকে যদি নাম্বার দেওয়াও না থাকতো বা দেয়া থাকলেও আমরা নাম্বারের দিকে না দেখেও আমরা কি বলতে পারি, this one has the highest frequency and this one has the lowest frequency, because এটা হচ্ছে deep blue, this one is deep brown or yellow or orange, whatever the case may be. The heat map is a type of graphic that organizes and summarizes data in tabular format and represents them using a color spectrum. Next, LOS, describe how to select among visualization type. Different visualization, এখন আমরা তো অনেকগুলো ভিজুয়ালাইজেশন দেখলাম, কখন কোনটা ইউজ করব এটা একটা প্রশ্ন। তো সেইটা আমরা নরমালি কিভাবে করতে পারি? সো আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াট টু এক্সপ্লোর অর প্রেজেন্ট, কি আমরা প্রেজেন্ট করতে চাই বা এক্সপ্লোর করতে চাই বা আমার ভিউয়ারকে আমি দেখাতে চাই। সেটা যদি হয় আমরা রিলেশনশিপ দেখাইতে চাই, যে দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশনশিপ দেখাইতে চাই, তাহলে আমরা স্ক্যাটার প্লট ইউজ করতে পারি বা স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স ইউজ করতে পারি বা হিট ম্যাপ ইউজ করতে পারি। যদি আমরা কম্পেয়ার করতে চাই, যদি আমরা কম্পারিজন শো করতে চাই এমন ক্যাটাগরি মধ্যে যদি কম্পারিজন শো করতে চাই, তাহলে আমরা বার চার্ট ইউজ করতে পারি, ট্রি ম্যাপ ইউজ করতে পারি বা হিট ম্যাপ ইউজ করতে পারি। যদি আমরা ওভার টাইমে ক্ষেত্রে যদি আমরা শো করতে চাই যে ওভার টাইম কি চেঞ্জ হচ্ছে টু ভেরিয়েবলের মধ্যে, রিলেশনশিপটা কেমন ছিল, তাহলে আমরা লাইন চার্ট ইউজ করতে পারি বা বাবল লাইন চার্ট ইউজ করতে পারি। তার মানে ওভার টাইম হলে মোস্টলি ইট ইজ লাইন চার্ট অর বাবল লাইন চার্ট। যদি আমরা ডিস্ট্রিবিউশন শো করতে চাই, তাহলে নিউমেরিক্যাল ডেটা হইলে আমরা হিস্টোগ্রাম ইউজ করতে পারি, ফ্রিকোয়েন্সি পলিগন ইউজ করতে পারি,
কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন চার্ট ইউজ করতে পারি। ক্যাটাগরিক্যাল ডাটা যদি হয়, নিউমেরিক্যাল না হয়, যদি ক্যাটাগরিক্যাল হয় তাহলে আমরা বার চার্ট, ট্রি ম্যাপ, হিট ম্যাপ ইউজ করতে পারি। আনস্ট্রাকচার্ড ডাটার ক্ষেত্রে আমরা ওয়ার্ড ক্লাউড ইউজ করতে পারি। সো দ্যাট আমরা বেসড অন যে আসলে আমরা কি শো করতে চাই ওটার উপরে বেস করে আমরা ডিসিশন নিব যে আমরা কোন ধরনের চার্ট ইউজ করব বা গ্রাফ ইউজ করব বা ভিজুয়ালাইজেশন আমরা ইউজ করব। নেক্সট এলওয়েজ ক্যালকুলেট এন্ড ইন্টারপ্রেট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখন আমরা চলে আসলাম যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারে। A measure of central tendency specifies where the data are centered. ডাটা গুলা সেন্টার কোথায়, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি গুলা কোথায় আছে সেটার মেজারটাই হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মোস্ট অফ দ্য কেসে ডাটাগুলো কি হয়, মাঝখানে কোথাও কনসেন্ট্রেটেড থাকে, তাই না? ধরেন আপনার একটা ক্লাসের পরীক্ষার আপনি কি করলেন, পরীক্ষার আপনি মার্কস নিলেন, তাহলে কি হবে? মোস্ট অফ দ্য কেসে আপনি দেখবেন যে অনেক বেশি নাম্বারও কম পায়। ধরেন এখানে যদি 100 হয় আর এখানে যদি আপনার হয়েছে 10, তাহলে 10ও দেখবেন খুব কম ছেলেই পাচ্ছে, আবার 100ও কম ছেলেই পাচ্ছে। দেখবেন সামথিং ধরেন ম্যাক্সিমাম হয়তো 70 পাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সেন্টারের কাছাকাছি একটা বেশি নাম্বার থাকার একটা টেন্ডেন্সি থাকে। এই টেন্ডেন্সি যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটাই হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ লোকেশন, লোকেশনটা কি? এই যে সেন্টার একটা নাম্বার, ধরেন এই যে 70টা ঠিক কোন জায়গাটাতে আছে, যে আমরা যদি একটা অনেকগুলো নাম্বার থাকে তাহলে এটা সিরিয়ালি কোন লোকেশনে আছে। ইনক্লুড নট অনলি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বাট আদার মেজার্স দ্যাট ইলাস্ট্রেট দ্য লোকেশন অর ডিস্ট্রিবিউশন অফ ডাটা। মেজার্স অফ লোকেশন ইনক্লুড not only measures of central tendency but other measures that illustrate the location or distribution of the data. So common measures of central tendency, common measure গুলো কি কি? arithmetic mean, median, weighted mean, geometric mean, harmonic mean, এগুলো আমরা পরে আরো ডিটেইলসে দেখব যে কোনটা আসলে কি। আর লোকেশনের কমন মেজার কি? কোয়ার্টাইল, কুইন্টাইলস, ডিসাইল, পার্সেন্টাইল। পরের স্লাইডগুলোতে আমরা এগুলো ডিটেইলসে দেখব যে কোনটা আসলে কি এবং কোনটা কিভাবে ক্যালকুলেট করে থাকে। এখন আসি যে আরেকটা জিনিস, স্ট্যাটিস্টিক্স। হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স? এ স্ট্যাটিস্টিক ইজ এ সামারি মেজার অফ সেট অফ অবজারভেশন। সো একটা সেট অফ অবজারভেশন আছে, সেখান থেকে আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স কি হইতে পারে, যে অ্যাভারেজ, ধরেন অ্যাভারেজ স্টুডেন্টের মার্ক হচ্ছে 70, দিস ইজ এ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? সো আমরা যদি বলি যে অ্যাভারেজে আপনার ওয়ান ডে ক্রিকেটে অ্যাভারেজ রান হচ্ছে সে কত, 300 ফর এক্সাম্পল, যে ওয়ান ডে ক্রিকেটে 300 হচ্ছে অ্যাভারেজ রান। যদি তাই হয়, এখন দুটা বিষয় হইতে পারে, একটা হচ্ছে পৃথিবীতে যত ওয়ান ডে ম্যাচ হয়েছে সবগুলাকে আমরা কাউন্ট করে অ্যাভারেজ করছি, আবার একটা হইতে পারে যে না, আমরা স্যাম্পল সে 100টা র্যান্ডম বেসিসে 100টা ওয়ান ডে খেলা স্কোর নিয়ে আমরা সেটাকে সামারি করলাম। এই যে হোয়াট এভার দ্য কেস মেবি, যেই নাম্বারটা আমরা পাচ্ছি এটা আসলে কি একটা ক্যারেক্টার শো করতেছে, এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এখন পপুলেশনটা কি? পপুলেশন ইজ এ সেট অফ অল পসিবল অবজারভেশনস। সে মনে করেন পৃথিবীর সব ধরেন মানুষের হাইট, হ্যাঁ, ধরেন ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভারেজ সামথিং হোয়াট এভার দ্য কেস মেবি, ধরেন 5 to 6 ফিট, এরকম কিছু একটা, এর মাঝখানে কিছু একটা হয়তো বা হবে। যাই হোক, যতই হোক নাম্বারটা, তার মানে কি সব মানুষকে যদি আমি কাউন্ট করি সেখান থেকে আমি তখন সেটাকে আমি বলতেছি কি পপুলেশন, সেট অফ অল পসিবল অবজারভেশনস। এখানে আমি যখনই বলবো হচ্ছে মানুষের হাইট, তখন হচ্ছে আমাকে সবগুলা মানুষকে কাউন্ট করতে হবে যদি সেটা পপুলেশন হইতে হয়। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল, যদি পপুলেশনের আরেকটা এক্সাম্পল কি হইতে পারে, অল লিস্টেড সিকিউরিটিজ ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটা কি একটা পপুলেশন? তার মানে এর বাহিরে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড সিকিউরিটিজ যদি আমি বলি, তাহলে এর বাহিরে
মানে যদি আমি সবগুলাকে কাউন্ট করি সে এখানে যদি অ্যারাউন্ড 350 মতো থাকে, তার মানে এই 350 সবগুলাকেই যদি আমি কাউন্ট করি তাহলে দ্যাট উইল বি এ পপুলেশন। এখন আমরা যখন একটা স্ট্যাটিস্টিক বের করব, দুইটা প্রসেস হইতে পারে, যে আমরা যদি নর্মালি হচ্ছে গিয়ে পপুলেশনটা যদি ছোট হয়, ইন দ্যাট কেস আমরা অল পসিবল অবজারভেশনকেই কাউন্ট করতে পারি। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্যাম্পল নিয়ে কালেক্ট করতে পারি। যখন যেমন ধরেন আমরা যদি বলি যে অ্যাভারেজ ক্যাপিটালাইজেশন অফ আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, তাহলে তাহলে হচ্ছে গিয়ে আমরা কি করব, আমরা অল পসিবল, কারণ 350 তো আমরা সবগুলাকেই আমরা ক্যালকুলেট করতে পারি, তার মানে আমরা পপুলেশনটা ফুল পপুলেশন নিতে পারি। কিন্তু ধরেন আমরা যদি বলি যে অ্যাভারেজ মানুষের হাইট, তাহলে আসলে ওয়ার্ল্ডের সব মানুষকে কাউন্ট করা পসিবল না। তখন আমাকে কি করতে হবে, বিভিন্ন জিওগ্রাফিক লোকেশন থেকে, ডিফারেন্ট ট্রেড থেকে আমাকে স্যাম্পল বেসিসে লোক নিয়ে তাদের হাইটটা মেজার করতে হবে, তাই তো? অ্যাট দ্য সেম টাইম আপনার নাম্বারের ক্ষেত্রে, এই যে ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রেও আমরা যদি বলি যে অ্যাভারেজ কোম্পানি ক্যাপিটালাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আমার ওয়ার্ল্ডের সব সব কোম্পানিকে আমাকে আমার মেজারমেন্ট নিয়ে আসা সম্ভব না। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, স্যাম্পল বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে বা সেক্টর থেকে আমরা কিছু স্যাম্পল বেসিসে কোম্পানি সিলেক্ট করে আমরা অ্যাভারেজিং করে দেখতে পারি যে অ্যাভারেজ ক্যাপিটালাইজেশনটা কত। If the statistics summarizes set of all possible observations of a population, we refer to this statistics as parameter. যদি আমরা সবগুলা এই যে স্ট্যাটিস্টিকটা বের করার সময় আমরা সবগুলা অ্যাভেইলেবল অবজারভেশনকে আমরা কাউন্টে নিয়ে থাকি, তাহলে ওই স্ট্যাটিস্টিক্সকে আমরা বলে থাকি হচ্ছে প্যারামিটার। আর যদি স্যাম্পল ইউজ করি তখন সেটাকে আমরা বলি স্যাম্পল স্ট্যাটিস্টিক্স, অথবা আমরা সিম্পলি স্ট্যাটিস্টিক্সও বলে থাকি। তার মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্যাম্পল থেকে যখন আমরা একটা ক্যারেক্টারকে ফাইন্ড করতেছি তখন সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলছি। আর প্যারামিটার বলছি যদি অল পসিবল অবজারভেশনের উপরে বেস করে স্ট্যাটিস্টিক্সটা ডিটারমাইন করা হয় তখন সেটাকে আমরা বলতেছি প্যারামিটার। এখন আমরা আসি যে আমরা যে বলেছিলাম যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার এবং মেজার অফ লোকেশন, সেগুলো আমরা আলোচনায় আসি যে এগুলো কি সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিনটা কি, ইজ দ্য সাম অফ অবজারভেশনস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশনস। সো একটা অবজারভেশন হচ্ছে, আমরা প্রাইসের অবজারভেশন যদি বলি যে ধরেন তিনটা স্টকের একটার প্রাইস হচ্ছে 10 টাকা, আর একটা হচ্ছে 20 টাকা, আর একটা হচ্ছে 30 টাকা, ঠিক আছে? তাহলে এখানে তিনটা অবজারভেশন, এটার অ্যারিথমেটিক মিন কত? অ্যারিথমেটিক মিন হচ্ছে 10 যোগ 20 যোগ 30 কত, 60, 60 ডিভাইডেড বাই 3, তাহলে এভারেজ হচ্ছে কত, 20। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনটা কি, সাম অফ অবজারভেশনস, এই যে তিনটা এটা সাম করলাম হইলো 60 ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ অবজারভেশন, কয়টা, 1 2 3, তিনটা অবজারভেশন ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 20। পপুলেশন মিন, পপুলেশন মিনটা কি, ইজ অ্যারিথমেটিক মিন কম্পিউটেড ফর এ পপুলেশন। যদি যেটা বলছিলাম যে পপুলেশন মানে কি, অল অ্যাভেলেবল অবজারভেশন। সো জিনিসটা সেম, জাস্ট হচ্ছে কি আপনার এই অ্যারিথমেটিক মিনটাই যদি অল অ্যাভেলেবল অবজারভেশনের উপরে করা হয় তখন সেটাকে বলছি আমরা পপুলেশন মিন। আর স্যাম্পল মিনটা কি, যদি আমরা অল অ্যাভেলেবল অবজারভেশন ইউজ না করে সেখান থেকে কিছু স্যাম্পল বেসিসে কিছু পপুলেশন বা কিছু অবজারভেশন নিয়ে আমরা ওইটার উপরে বের করি হচ্ছে মিন, তখন সেটাকে বলছি আমরা স্যাম্পল মিন। আউটলায়ার, আউটলায়ারটা কি, এক্সট্রিম ভ্যালুজ অর রেয়ার ভ্যালুজ ইন এ পপুলেশন। ধরেন সব এভারেজে সবাই হচ্ছে গিয়ে নাম্বার পাইছে হচ্ছে 40 থেকে 70-এর মধ্যে, কিন্তু কয়েকজন দেখা গেছে 100 পাইছে 2 জন, আর 0 পাইছে 2 জন। তার মানে কি, এই যে 0 পাওয়া আর 100 পাওয়া যে স্টুডেন্টরা, এরা কি, এরা হচ্ছে আউটলায়ার্স বা এক্সট্রিম অর রেয়ার ভ্যালু। The existence of outliers in the data set can produce misleading statistics. So ধরেন আপনার এইখানে ধরেন 100 কেউ পায় নাই, 0 পাইছে একজন, তাহলে কি হবে, এখানে হয়তো বা এভারেজটা যেখানে থাকার কথা ছিল এই একজনের কারণে দেখা গেছে এটা
একটু বায়াসড হয়ে যাচ্ছে লেফটওয়ার্ড, তার মানে ট্রু মিনটা শো করছে না। লাইক আমাদের এখানে যদি আপনি যদি অ্যাভারেজ আর্নিং চিন্তা করেন, তাহলে কি হবে, আমরা এক্সট্রিম আর্নার বা হচ্ছে এক্সট্রিম হাই আর্নার দিয়ে এটা বায়াসড হয়ে যায়। দেখা গেছে কারো আর্নিং আছে ইয়ারলি 100 কোটি টাকার উপরে, ও একাই দেখা গেছে যে আপনার মিনটাকে রাইট ওয়ার্ড আপনার স্কিউড করে ফেলতেছে, ঠিক আছে। 3 অপশনস টু ডিল উইথ আউটলায়ার্স, এই আউটলায়ার গুলো নিয়ে এখন আপনি ডেটার মধ্যে এই আউটলায়ার্স গুলো আপনি কিভাবে আসলে ডিল করবেন, 3টা অপশন আপনার কাছে আছে। 3টা অপশনটা কি, কিছুই করবেন না। যদি মনে করেন যে হ্যাঁ না এই যে আউটলায়ার এগুলো আসলে মিনিংফুল, ইন দ্যাট কেস ইউ মে ডু নাথিং। যদি এটা মিনিংফুল ইনফরমেশন দিয়ে থাকে, তাহলে এমন হইতে পারে যে হ্যাঁ এটাই হচ্ছে গিয়ে ট্রু নেচার এবং এটা আসলে রং কিছু না, ইটস ফাইন, দেন হচ্ছে গিয়ে আপনি কিছুই করবেন না, ডাটাটা অ্যাজ ইট ইজ রেখে দিবেন। আরেকটা কি হইতে পারে, ডিলিট অল আউটলায়ার্স। আউটলায়ার যা আছে অর্থাৎ লেফট রাইট অর্থাৎ বেশি কম দুই দিকেই আপনি আউটলায়ার গুলোকে ছাঁটাই করলেন, সেটা কি বলতেছে, দেন আপনি মিন ক্যালকুলেট করলেন, এটাকে বলা হচ্ছে ট্রিমড মিন। যখন আপনি ছাঁটাই করে তারপরে করতেছেন তখন সেটাকে আমরা বলতেছি ট্রিমড মিন। অপশন 3 কি হইতে পারে, রিপ্লেস আউটলায়ার্স উইথ অ্যানাদার ভ্যালু। সো আপনার যদি এরকম আউটলায়ার থাকে, ওইটাকে আউটলায়ারকে আপনি ডিফারেন্ট আরেকটা ভ্যালু দিয়ে আপনি রিপ্লেস করলেন, রিপ্লেস করার পরে আপনি মিন ক্যালকুলেট করলেন। এই প্রসেসে যে মিনটা ক্যালকুলেট করা হয় তা সেটাকে বলা হয় উইনজোরাইজড মিন। সো আমরা যদি দেখি যে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে ধরেন আপনার একটা 1258টা অবজারভেশন। সো এখানে অ্যারিথমেটিক মিন নরমালি হচ্ছে 0.035 হচ্ছে ধরেন অবজারভেশন। ট্রিমড মিনটা কি, যে টপ 5%ও বাদ দেন, বটম 5%, বটম এবং টপ থেকে আপনি 5% ডাটা বাদ দিয়ে দেন, সে টপ 2.5% আর বটম 2.5% বাদ দিয়ে আপনি করেন, তাহলে 5% ডাটা বাদ দিলে আপনার থাকে কত, 1194টা। এই 1100, এই যে মাঝখানের 1194টা ডাটা, এইটার আপনি মিন বাইর করলেন 0.4048। এটা কি, এটা হচ্ছে ট্রিমড মিন। উইনজোরাইজড মিন, উইনজোরাইজড হচ্ছে আপনি 1258টা অবজারভেশন ছিল, সবগুলোই আপনি কাউন্ট করবেন, কিন্তু এক্সট্রিম গুলাকে আপনি মডিফাই করে নিলেন। হ্যাঁ, মডিফাই করে নেওয়ার পরে আপনি যে মিনটা পেলেন সেটাকে বলা হয়েছে উইনজোরাইজড মিন। ইন দিস কেস এটা হচ্ছে 0.038। সো আমরা আউটলায়ারকে ট্রিট করার জন্য আমরা ট্রিমড ডাটা ইউজ করতে পারি অথবা উইনজোরাইজড মিনও ইউজ করতে পারি। অ্যারিথমেটিক মিন দেখলাম, এখন আমরা দেখি মিডিয়ান। মিডিয়ান মানে কি, মিডল ভ্যালু, মাঝখানের ভ্যালু, তাই তো। মিডিয়ান ইজ দ্য ভ্যালু অফ মিডল আইটেম অফ এ সেট অফ আইটেমস দ্যাট হ্যাজ বিন সর্টেড ইনটু অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। তার মানে আমরা ডেটাগুলোকে অ্যাসেন্ডিং, বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড়তে আমরা সাজায় নিব ফার্স্টে। সাজানোর পরে তারপরে হচ্ছে আমরা মিডল নাম্বারটা বের করব। এখন মিডল নাম্বারটা যদি বেজোড় সংখ্যা হয় তাহলে কি ভেরি ইজি মিডল নাম্বারটা বের করা, যেমন 5টা যদি নাম্বার হয় তার মানে থার্ড নাম্বারটা মিডল নাম্বার, ইজিলি পেয়ে গেলাম। তো সেটার জন্য আমরা যদি বের করতে চাই, কিভাবে বের করবো, n+1, সে এখানে যে 5টা নাম্বার আছে, তার মানে 5+1 হচ্ছে কত, 6 ডিভাইডেড বাই 2, তার মানে 3। থার্ড, তার মানে থার্ড নাম্বারটাই হচ্ছে মিডিয়ান। এই যে থার্ড বলতেছি, এটা কি লোকেশন, এটা হচ্ছে লোকেশন, থার্ডটা কি লোকেশন। আর ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আপনার 8, তার মানে এখানে মিডিয়ান কত, 8। সো মিডিয়ানটা আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে বা অড নাম্বারের ক্ষেত্রে আমরা n প্লাস নাম্বার অফ অবজারভেশন +1 ডিভাইডেড বাই 2 দিয়ে আমরা লোকেশনটা ফাইন্ড করে ওখানে গিয়ে দেখবো যে আসলে সিরিয়ালি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাইলে ওই ভ্যালুটা কত হয়। এটা হচ্ছে মিডিয়ান। এখন প্রশ্ন হচ্ছে যদি ইভেন নাম্বার হয় তাহলে তো আপনি মাঝখানের নাম্বার আসলে পাবেন, ধরেন 4টা সংখ্যা, 4টার মধ্যে এখন আপনি এই ক্ষেত্রে 1, 5, 8, 10, এখানে কি আপনার 5 না 10 কোনটা আপনার মিডিয়ান, তো সেটা বাইর করা ডিফিকাল্ট। তখন আমরা কি করি, তখন আমরা যেটা করি, n ডিভাইডেড বাই 2 লোকেশন আর হচ্ছে n+2 ডিভাইডেড বাই 2 লোকেশন, বা আমরা এটা বলতে পারি n ডিভাইডেড বাই 2
যেই লোকেশনটা আসবে, ধরেন এই ক্ষেত্রে হচ্ছে কত, 4টার সংখ্যা, তো 4/2 = 2, তার মানে সেকেন্ড নাম্বার এবং just give me 1 second. আচ্ছা, যখন আমাদের জোড় সংখ্যা থাকবে তখন আমরা কি করব, n/2 যে নাম্বারটা থাকবে এবং ইমিডিয়েট নেক্সট যে নাম্বারটা, অর্থাৎ সেকেন্ডের পরে কোনটা থাকে, থার্ড নাম্বার, এই দুইটা নাম্বারের আমরা অ্যাভারেজ করলে পরে আমরা পেয়ে যাই হচ্ছে মিডিয়ান। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, 4/2 হচ্ছে সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার, সেকেন্ড এবং থার্ড এর অ্যাভারেজ করব। সো সেকেন্ড নাম্বার কত, 5, আর থার্ড নাম্বার হচ্ছে 8। সো 5 + 8/2 = 6.5, তাহলে এই ক্ষেত্রে মিডিয়ান হচ্ছে 6.5। সো মিডিয়ানের মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু দ্বারা ও এফেক্টেড না। ধরেন এখানে একটা নাম্বার যদি থাকতো হচ্ছে 5000, ইট ডাজন্ট ম্যাটার, কারণ ও এখানে আসবেই না, আপনার স্টিল এই নাম্বারটা কত হতো, মিডিয়ান হতো 8। সো এক্সট্রিম ভ্যালু দ্বারা এটা এফেক্টেড না, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যারিথমেটিক মিনটা কি, এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড, বাট মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। এখন হচ্ছে মোড। মোডটা কি, মোড হচ্ছে বেশি সংখ্যা, বেশি বার, মোর এন্ড মোর, the most frequently occurring value in a ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে বেশি বার হচ্ছে। সো আমাদের এখানে যদি দেখি যে এখানে একটা এক্সাম্পল, এখানে আমাদের সবচেয়ে বেশি বার কি আছে, 3 তিনবার আছে, অন্য কোনোটাই তিনবার নাই, তাহলে এখানে মোট কত, 3। আবার এখানে এমনও হইতে পারে যে সিরিজের মধ্যে তিনবার, ধরেন আরো আরেকটা সংখ্যা তিনবার আছে, তার মানে টাই হইতে পারে। যদি টাই হয়, সবচেয়ে বেশি সংখ্যক বার যদি দুইটা বা তিনটা নাম্বার যদি সমান সংখ্যক বার থাকে, তখন তখন সেক্ষেত্রে কি হয়, যদি দুইটা সংখ্যা বেশি বার থাকে তখন সেটাকে আমরা বলি বাই মোডাল। যদি এই ক্ষেত্রে কি, এটা হচ্ছে ইউনিমোডাল, মানে একটা মোড। আর যদি এমন হইতো যে একাধিক নাম্বার সমান সংখ্যক বার আছে, অর্থাৎ বেশি বার আছে, সবচেয়ে বেশি বার, তখন সেটাকে আমরা বলতাম বাই মোডাল। এটা হইতে পারে ট্রাই মোডাল, এমনও হইতে পারে যে তিনটা নাম্বার সমান সংখ্যক বেশি বার আছে, তো সেটা তখন হচ্ছে ট্রাই মোডাল। এরকম আপনার মোড, একাধিক মোডও থাকতে পারে, নট নেসেসারিলি যে মোড একটাই হবে। সো আমরা অ্যারিথমেটিক মিন দেখেছিলাম, মোড দেখেছি, মিডিয়ান দেখেছি, এখন আমরা দেখব ওয়েটেড অ্যাভারেজ অর মিন। সিম্পলি মিন বলতে যেটা বোঝায় সেটা আসলে অ্যারিথমেটিক মিন না, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মিন। সো ওয়েটেড অ্যাভারেজ মিনটা কি, মিন ইন হুইচ ডিফারেন্ট অবজারভেশনস হ্যাভ ডিফারেন্ট প্রপোর্শনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ এক একটা অবজারভেশনের ডিফারেন্ট ইনফ্লুয়েন্স আছে। সেটা আমরা কিভাবে বুঝবো, একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ইন এ পোর্টফোলিও ভ্যালু অফ স্টকেতে একটা পোর্টফোলিওতে আপনার তিনটে স্টক আছে, স্টক এ, বি আর সি। এ আছে $100 মিলিয়ন, বি আছে 200 মিলিয়ন, আর সি আছে হচ্ছে আপনার 400 মিলিয়ন। এ রিটার্ন হচ্ছে 10%, বি এর রিটার্ন হচ্ছে 15%, সি এর রিটার্ন হচ্ছে 20%। এখন আমরা যদি অ্যারিথমেটিক মিন বের করি, সিম্পল অ্যারিথমেটিক মিন, তাহলে কি হবে, যে তিনটা রিটার্ন 10, 15, 20, 10 + 15 + 20 / 3, সিম্পলি এটা 15% হবে। বাট না, এটা আসলে কারেক্ট না, আমরা ইজিলি বুঝতে পারি দিস ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের কারেক্ট মিন আসলে কোনটা, কারেক্ট মিন হচ্ছে, বিকজ প্রত্যেকটার আলাদা আলাদা ওয়েট, সবগুলোর ওয়েট কিন্তু সমান না, পোর্টফোলিওর মিন উইল নট বি 15%।
পোর্টফোলিওর মিনটা যদি বা পোর্টফোলিও মিন রিটার্ন পোর্টফোলিও রিটার্নটা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা কি বলা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মিন অর সিম্পলি মিন। তো সেটা বের করার জন্য আমরা কি করব, প্রত্যেকটার ওয়েট কত, ওয়েট অফ স্টক এ, যেমন এটাকে আমরা যদি ইলাবোরেট করি তাহলে কি হবে, WA স্টকের ওয়েট ইনটু রিটার্ন অফ A প্লাস ওয়েট অফ B ইনটু multiplied by return of B plus weight of C multiplied by return of C. So ওয়েটটা কিভাবে বের করব, ওয়েট হচ্ছে সে এর ওয়েট হচ্ছে 100 মিলিয়ন, আর টোটাল পোর্টফোলিওর ইনভেস্টমেন্ট কত, 3 plus 7 4 700 মিলিয়ন, 700 ইনটু রিটার্ন কত 10%, প্লাস নেক্সট ওয়েট হচ্ছে 200 ডিভাইডেড বাই 700 ইনটু 15%, প্লাস নেক্সট ওয়েট কত, নেক্সট ওয়েট হচ্ছে 400 ডিভাইডেড বাই 700 ইনটু 20%। এখন এইখানে আমরা ক্যালকুলেশন করলে যেই ফিগারটা পাবো ওইটাই আসলে অ্যাকচুয়াল। তো সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে সে পোর্টফোলিওর রিটার্ন, যদি আমরা এখান থেকে বলতে যাই যে পোর্টফোলিও রিটার্নটা কত, রিটার্ন অফ পোর্টফোলিও ইকুয়াল টু ইট উইল বি 17.14%। তার মানে এই যে 17.14% এটাই হচ্ছে আপনার কি পোর্টফোলিওর ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন। এখন আসি আমরা জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন দেখলাম, অ্যারিথমেটিক মিন দেখতে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মিন। এখন আমরা দেখব জিওমেট্রিক মিন। Geometric mean is mostly used to compute average rate of change or growth. Change বা growth বের করার জন্য, average change বা growth বের করার জন্য আমরা জিওমেট্রিক মিনটা ইউজ করে থাকি। তো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা কি, জিওমেট্রিক মিন ইকুয়াল টু ভেরিয়েবল গুলা মাল্টিপ্লাই করে তার nth রুট নেওয়া, অর্থাৎ অ্যাভারেজ করার সময় আমরা কি করেছিলাম যে নাম্বার গুলা যোগ করে 1 2 3 এভাবে যোগ করে আমরা যতগুলো অবজারভেশন তত দিয়ে ডিভাইড করেছিলাম। এখানে ডিভাইড না করে যেটা করতেছি নাম্বার অফ অবজারভেশন এগুলোকে আমরা মাল্টিপ্লাই করে এটার নাম্বার অফ nth রুটটা নিচ্ছি, ঠিক আছে। রুটটা নিলে পরে যেটা পাই সেটা কি বলে হচ্ছে জিওমেট্রিক মিন। এখন রিটার্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন আমরা রিটার্ন ক্যালকুলেট করি তখন আমরা যেটা বের করি 1 প্লাস জিওমেট্রিক মিন ইকুয়াল টু 1 প্লাস রিটার্ন অফ 1 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস রিটার্ন অফ 2, এভাবে করে আমরা যতগুলা অবজারভেশন থাকবে সেগুলোর যে রিটার্ন সেটাকে আমরা মাল্টিপ্লাই করি 1 প্লাস করে, এন্ড দেন nth রুট অর্থাৎ নাম্বার অফ অবজারভেশন যত আছে সেটার nth রুটটা নিই। তো এটাকে আমরা আবার রিশাফল করলে যেটা হয় যে রুট nth রুট অফ 1 প্লাস r মাইনাস 1, আমরা এই 1টাকে সাইড চেঞ্জ করে রাইটে নিয়ে গেলে ইট দিস ওয়ে উই ক্যান ক্যালকুলেট, এই ফর্মুলা দিয়ে আমরা জিওমেট্রিক মিনটা ক্যালকুলেট করতে পারি। ইফ রিটার্নস আর কনস্ট্যান্ট ওভার টাইম, যদি এমন হয় যে আচ্ছা জিওমেট্রিক মিনটা মেইনলি ইউজ করা হয় হচ্ছে গিয়ে ক্রস সেকশনালের ক্ষেত্রে ইউজ করা হয় না। গ্রোথ যদি আমরা পেতে চাই, চেঞ্জ পেতে চাই, সেটা কি টাইম সিরিজ, নরমালি টাইম সিরিজ ডাটাতে আপনার জিওমেট্রিক মিনটা ইউজ করা হয়। তার মানে R1 হচ্ছে ধরেন টাইম 1 এর রিটার্ন, টাইম 2 এর রিটার্ন, টাইম 3 এর রিটার্ন, এরকম। সো যদি এমন হয় যে ডিফারেন্ট টাইমে আপনার রিটার্নটা কনস্ট্যান্ট অর্থাৎ সেম রিটার্ন, ইন দ্যাট কেস আপনার অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনটা সমান হবে। ইন এনি আদার কেস যদি কোনো ধরনের ভেরিয়েশন থাকে তাহলে সব সময় জিওমেট্রিক মিন উইল বি লোয়ার দেন অ্যারিথমেটিক মিন। সো জিওমেট্রিক মিন কি হবে, জিওমিন ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, সো জিওমেট্রিক মিন যদি কখনো বলা হয় যে অ্যারিথমেটিক মিনের চেয়ে বেশি, তার মানে হচ্ছে গিয়ে দেয়ার ইজ সামথিং রং, এটা সঠিক নয়। The greater the variability of returns over time, যত বেশি ভেরিয়েবিলিটি থাকবে
the more arithmetic mean will exceed geometric mean. যত বেশি ভেরিয়েবিলিটি থাকবে তত কি হবে, তত হচ্ছে অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিন থেকে বড় হবে। ধরেন a portfolio had returned 10%, -20%, 30% over the last 3 years. What is the arithmetic mean return? What is the geometric mean return? So arithmetic mean return যদি আমরা বের করতে চাই, ধরেন r bar equal to হচ্ছে কত, 10% plus -20% প্লাস হচ্ছে 30% ডিভাইডেড বাই 3, তাহলে কত আসে, এখানে আসে হচ্ছে 6.67% কি অ্যারিথমেটিক মিন। আর যদি আমরা রিটার্ন জিওমেট্রিক মিন বের করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তার মানে 1 প্লাস r1 কত 0.1 ইন্টু 1 প্লাস r2 হচ্ছে 0.2 ইন্টু 1 প্লাস সরি এটা হচ্ছে মাইনাস, বিকজ এই সময় কি রিটার্নটা ছিল নেগেটিভ। 1 প্লাস r3 হচ্ছে 0.3, মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে যেটা করব এটার nth রুট নিতে হবে, 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। সো আমরা এটা যদি ক্যালকুলেটরে ইনপুট দেই, ক্যালকুলেট করলে আমরা যে ফিগারটা পাবো দ্যাট উইল বি 4.59। দেখেন এই যে অ্যারিথমেটিক মিন ইজ হায়ার দেন জিওমেট্রিক মিন বিকজ দেয়ার ইজ ভেরিয়েবিলিটি। যত বেশি ভেরিয়েবিলিটি থাকবে তত বেশি হচ্ছে আপনার arithmetic mean will be higher than geometric mean. Harmonic mean. So harmonic mean টা হচ্ছে আপনার is a special type of weighted mean. এটা একটা স্পেশাল টাইপ অফ মিন। এটাতে কি হয়, in which an observation's weight is inversely proportional to its magnitude. So এই কথার থেকে আমরা হচ্ছে গিয়ে কাজে দেখলে আর একটু ভালো বোঝা যাবে আর কি। দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়েন অ্যাভারেজিং রেশিওস, যখন আমরা রেশিওর থেকে অ্যাভারেজ বের করি, রেশিওর অ্যাভারেজ বের করতে যাব তখন হারমোনিক মিনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাট মিনস অ্যামাউন্ট পার ইউনিট যদি বের করতে যাই, সেটার অ্যামাউন্ট পার ইউনিটের অ্যাভারেজ যদি করতে চাই। ইট ইজ পপুলারলি ইউজ টু ফাইন্ড অ্যাভারেজ cost per share of stock purchased over time in constant dollar amount. ইনভেস্টমেন্টে এটা যেখানে ইউজ হয়, যে ধরেন আপনি বাজেট করলেন যে প্রত্যেকদিন আপনি নির্দিষ্ট পরিমাণ, ধরেন আপনি আগামী 10 দিন প্রত্যেকদিন $10,000 আপনি কোনো একটা স্পেসিফিক শেয়ার বাই করবেন। এখন আপনি 10 দিন পরে অ্যাভারেজে আপনার রেটটা কত পড়ছে সেটা বের করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা যে প্রসেসটা ইউজ করতে হবে, নরমাল অ্যারিথমেটিক বা জিওমেট্রিক মিন দিয়ে আপনি সেটা বের করতে পারবেন না। আপনাকে সেটা বের করার জন্য যেই মিনটা ইউজ করতে হবে সেটা হচ্ছে হারমোনিক মিন। সো হারমোনিক মিনটা কি, n ডিভাইডেড বাই সাম অফ 1 ডিভাইডেড বাই xi, যেখানে হচ্ছে xi ইজ গ্রেটার দেন 0। সো এটা আমরা ইন প্র্যাকটিস দেখলে আরো ক্লিয়ার হবে। সো এক্সাম্পলটা কি, একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে লাস্ট 4 days every day you bought $1,000 worth of share of ABC company. ABC company's share price in last 4 days was 110, 120, 130, 140. What is your average purchase price? আপনার average purchase price কত ছিল সেটা আপনি বের করার জন্য হারমোনিক মিন ইউজ করতে পারেন। তার মানে আপনি প্রাইসের এভারেজ বের করতে চাচ্ছেন, সেটা কি হারমোনিক মিন এভারেজ। তো আমরা যদি ফর্মুলাটা ইউজ করি, উপরে n ডিভাইডেড বাই সাম অফ 1 বাই xi, তাই তো। সো এটাকে আমরা যদি ইলাবোরেট করি, n কত, নাম্বার অফ অবজারভেশন, নাম্বার অফ ডেইজ কত 4, ডিভাইডেড বাই আপনার ফার্স্ট ডেতে আপনার xi, সো 1 ডিভাইড এটা xi তো x1 কত, ফার্স্ট ডের প্রাইস হচ্ছে আপনার 110 প্লাস সেকেন্ড ডের প্রাইস হচ্ছে 120 প্লাস 1 ডিভাইডেড বাই থার্ড ডের প্রাইস 130 প্লাস 1 ডিভাইডেড বাই 140। সো এটাকে আপনি ক্যালকুলেটরে প্রেস করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 124। তার মানে এভারেজে আপনার কস্টিং কত পড়ছে, প্রতিটা শেয়ারের প্রাইস পড়ছে হচ্ছে $124। সো এইটা আপনি যদি আপনি নর্মালি এখানে অ্যাভারেজিং করতেন, অ্যারিথমেটিক মিন যদি ইউজ করতেন 110 প্লাস 120 প্লাস 130
প্লাস 140, তাহলে আপনার কি হতো, ডিভাইডেড বাই 4, আপনি যে নাম্বারটা পেতেন সেটা হচ্ছে 125। বাট যদিও এটা অলমোস্ট ক্লোজ, বাট ইজ নট অ্যাকুরেট। অ্যাকুরেট কত? অ্যাকুরেট হচ্ছে, অ্যাকুরেটলি ইট ইজ অ্যাকচুয়ালি 124। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে বাকিটা কভার করবো ইনশাআল্লাহ।